সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা সবাই সুস্থ ও নিরাপদে আছো। ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেপিজেড এর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের ষষ্ঠ পরিচ্ছেদ বাক্য নিয়ে আলোচনা করব। তোমরা সবাই তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের 55 পৃষ্ঠা হলো। ধন্যবাদ, আশা করি তোমরা সবাই খুলেছ। বাক্য: এক বা একাধিক পদের দ্বারা যখন বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে। তাহলে এক বা একাধিক পদের দ্বারা যখন বক্তার মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ পাবে তখন তাকে আমরা বাক্য বলবো। যেমন আমি লিখি, তাসকিন বই পড়ে। তাহলে এখানে বক্তার মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে। আমি লিখি, তাসকিন বই পড়ে। তাসকিন কি করে? তাসকিন বই পড়ে। বাক্যের পদগুলোর মধ্যে পারস্পরিক একটা সম্পর্ক থাকতে হয়, যার কারণে বক্তার মনের মনোভাব ও বক্তব্য স্পষ্টভাবে ফুটে ওঠে। এখন যদি আমরা বলি যে করছে প্রেমা গান, খেলছে জনি মাঠে। আমরা যদি বলি করছে প্রেমা গান, খেলছে জনি বল মাঠে, হ্যাঁ, তাহলে বাক্য দুটিতে কিন্তু বক্তার মনোভাব সম্পূর্ণরূপে বোঝা যাচ্ছে না, বা তারা কি বলতে চাচ্ছে তা পরিষ্কার নয়। কেননা এখানে পদগুলো কিন্তু সাজানো নেই, সাজানো বা সুবিন্যস্ত ভাবে নেই। যদি আমরা এটাকে লিখি যে প্রেমা গান করছে, এটাকে যদি আমরা লিখি প্রেমা গান করছে, তারপরে দেখো খেলছে জনি বল মাঠে, বা জনি মাঠে বল খেলছে। সাধারণত কর্তা, কর্ম ও ক্রিয়াপদ নিয়ে বাক্যটা গঠিত হয়, তবে একটি বাক্যকে সার্থক করে তুলতে আরো কতগুলো গুণ বা শর্ত মানতে হয়। এখন দেখো, বাক্য গঠনের কিছু শর্ত থাকে। এই শর্তগুলো কি কি? বাক্য গঠনের তিনটি শর্ত। এক হচ্ছে কি আকাঙ্ক্ষা, দুই আসক্তি, তিন যোগ্যতা। আমাদের বাক্য গঠনের শর্ত কয়টি? তিনটি। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, আর একটা হচ্ছে যোগ্যতা। এখন দেখো, আকাঙ্ক্ষাটা কি? বাক্যের অর্থ পুরোপুরি বোঝার জন্য এক পদ শোনার পর অন্য পদ শোনার ইচ্ছা বা আগ্রহকে আকাঙ্ক্ষা বলা হয়ে থাকে। তাহলে বাক্যের অর্থটা পুরোপুরি বোঝার জন্য কি করতে হবে? এক পদ শোনার পর অন্য পদের শোনার যে ইচ্ছাটা থাকবে সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা। যদি আমরা বলি
সুমন বাজারে। এখন আমরা যদি সুমন বাজারে কি করছে, আরো কিছু শোনার আকাঙ্ক্ষা আমাদের রয়ে গেছে বললে বক্তার মনের ভাব সম্পূর্ণ বোঝা যায় না। আরো কিছু এখানে যদি আমরা সুমন বাজার যাওয়া বা আরো কিছু বলি বা কিছু বলার বাকি থাকে, আরো কিছু শোনার ইচ্ছে আমাদের জাগে। এখন আমরা বলতে পারি সুমন বাজারে যেতে চায়, বা আমরা বলতে পারি সুমন বাজারে গিয়ে মাছ কিনলেন। সুমন বাজারে গিয়ে মাছ কিনলেন। এদিকে সুমন বাজারে যেতে চায় বা সুমন বাজারে গিয়ে মাছ কিনলেন, তবে শোনার ইচ্ছাটি আমাদের পূর্ণ হয় আর এভাবে বাক্য সম্পূর্ণ হয়ে থাকে। এরপর দেখো আসক্তিটা কি। বাক্যের অর্থসঙ্গতি রক্ষা করে পদগুলোকে যথাযথভাবে সাজিয়ে রাখার নাম হচ্ছে আসক্তি। যেমন অহনা রান্না মাংস করছে, আমরা যদি লিখি অহনা এখানে বক্তা যা বলতে চেয়েছে তার সব উপকরণ আছে, কিন্তু পদগুলো যথাযথভাবে সাজানো নাই। এখানে পদগুলো একটা পদ কিন্তু সাজানো অবস্থা নেই। এগুলো যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হয় কি, অহনা মাংস রান্না করছে, অহনা মাংস রান্না করছে, এভাবে লেখা হলে কিন্তু এভাবে লেখা হলে বক্তব্যটি অর্থ পুরোপুরি পরিষ্কার হয়ে একটি সুগঠিত বাক্য হয়। তাই সার্থক বাক্যে ব্যবহৃত পদগুলো যথাযথভাবে অবস্থানে থাকা আবশ্যক। এরপর দেখো যোগ্যতা কি। বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সঙ্গতি ও ভাবের মিলবন্ধনকে যোগ্যতা বলে। কি, বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সঙ্গতি ও ভাবের মিলবন্ধনকে যোগ্যতা বলা হয়। যেমন আমরা বলতে পারি মামুন জাল দিয়ে মাছ ধরবে। এটি একটি মামুন জাল দিয়ে মাছ ধরবে, এটি একটি সার্থক বাক্য। কেননা এখানে পদগুলোর অর্থগত ও ভাবগত মিল রক্ষিত হয়ে তার বিশ্বাসের জন্ম দিয়েছে, কারণ জাল দিয়ে মাছ ধরা হয়। এক্ষেত্রে যদি আমরা বলি মামুন জাল দিয়ে পাখি ধরবে, মামুন জাল দিয়ে কি ধরবে, এখানে পাখি ধরবে বলি, তাহলে কিন্তু এই বক্তব্যটির অর্থ এবং ভাবে কি অসঙ্গতিতে প্রকাশ পাচ্ছে। কারণ এখানে জাল দিয়ে কেউ কখনো পাখি ধরে না। সুতরাং বাক্যের পদগুলোর মধ্যে অর্থের সঙ্গতি ও ভাবের মিল রক্ষা করা আবশ্যক, নয়তো যোগ্যতার অভাবে তা বাক্য হবে না।
এখন দেখো বাক্য খণ্ডবাক্য স্বাধীন ও অধীন খণ্ডবাক্য। প্রতিটি বাক্যের দুটি অংশ থাকে, একটি হচ্ছে উদ্দেশ্য আর একটি হচ্ছে বিধেয়। বাক্যের বিধেয় দুটি অংশ থাকে। এক উদ্দেশ্য, দুই বিধেয়। উদ্দেশ্য কি? বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হবে তাকে উদ্দেশ্য বলে। যেমন আরাফ মাঠে বল খেলতে গেল, আরাফ মাঠে বল খেলতে গেল। এখানে উদ্দেশ্য কি? আরাফ। আর বিধেয় হচ্ছে বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় বলা হয়। আর মাঠে বল খেলতে গেল, এটা হচ্ছে বিধেয়। এখানে এটা হচ্ছে উদ্দেশ্য বিধেয়। বিধেয়। তাহলে আমরা জানলাম কি বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে, আর বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাই হচ্ছে বিধেয়। একটি উদ্দেশ্য ও একটি বিধেয় ক্রিয়ার সমষ্টি যদি নিজে একটি স্বাধীন বাক্য হিসেবে ব্যবহৃত না হয়ে অন্য কোনো বৃহত্তর বাক্যের অংশরূপে ব্যবহৃত হয় তাকে খণ্ডবাক্য বলে। যেমন আমরা বলতে পারি, যদি তুমি পরিশ্রমী হও, যদি তুমি পরিশ্রমী হও, পরিশ্রমী হও, কর্মে সফলতা তোমার আসবে। কর্মে সফলতা তোমার আসবে। একটি উদ্দেশ্য ও একটি বিধেয় ক্রিয়ার সমষ্টি যদি নিজে একটি স্বাধীন বাক্য হিসেবে ব্যবহৃত না হয়ে অন্য কোনো বৃহত্তর বাক্যের অংশরূপে ব্যবহৃত তাকে খণ্ডবাক্য বলে। তাহলে আমরা লিখেছি কি, যদি তুমি পরিশ্রমী হও, কর্মে সফলতা তোমার আসবে। এই বাক্যে দুটি খণ্ডবাক্য রয়েছে, একটি হচ্ছে যদি তুমি পরিশ্রমী হও, আর দ্বিতীয়টি হচ্ছে কর্মে সফলতা তোমার আসবে। দুটি বাক্যে যেহেতু একটি বড় বাক্যের অংশ, সেহেতু বাক্য অংশ দুটি বড় বাক্যের খণ্ডবাক্য। খণ্ডবাক্য একটি সমাপিকা ক্রিয়া থাকে এবং অন্য একটি বাক্যের অংশরূপে ব্যবহৃত হয়। খণ্ডবাক্য আবার দুই রকমের হয়, একটা হচ্ছে স্বাধীন খণ্ডবাক্য আর একটা অধীন খণ্ডবাক্য। স্বাধীন খণ্ডবাক্য আর একটি হচ্ছে অধীন খণ্ডবাক্য। এখন দেখো স্বাধীন খণ্ডবাক্যটা কি। একটি বড় বাক্যের অন্তর্গত যে খণ্ডবাক্য তার নিজের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো খণ্ডবাক্যের উপর নির্ভরশীল নয় তাকে স্বাধীন বা প্রধান খণ্ডবাক্য বলা হয়। প্রধান খণ্ডবাক্য একটি বড় বাক্যের অন্তর্গত যে খণ্ডবাক্য তার নিজের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো খণ্ডবাক্যের উপর নির্ভরশীল নয় তাকে
স্বাধীন বা প্রধান খণ্ডবাক্য বলা হয়। যেমন যদি তুমি পরিশ্রমী হও কর্মে তোমার সফলতা আসবে। এই বাক্যে কিন্তু যদি তুমি পরিশ্রমী কর্মে সফলতা আসবে। সফলতা তোমার আসবে, এই খণ্ডবাক্যটি আলাদা বাক্য হিসেবে লেখা যেতে পারে। এখানে কর্মে তোমার সফলতা তোমার আসবে, এখানে কিন্তু এটা আরেকটা আলাদা খণ্ডবাক্য হিসেবে লেখা যেতে পারে। স্বাধীন খণ্ডবাক্যকে সম্পূর্ণ বাক্য থেকে তুলে নিয়ে আলাদাভাবে লিখলে তার পূর্ণ অর্থ প্রকাশ পায়। এরপর দেখো অধীন খণ্ডবাক্য। একটি বড় বাক্যের অন্তর্গত যেই খণ্ডবাক্যটি তার অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য স্বাধীন খণ্ডবাক্যের উপর নির্ভরশীল তাকে অধীন খণ্ডবাক্য অধীন বলা হয়। খণ্ডবাক্য বা আশ্রিত বা অপ্রধান খণ্ডবাক্য বলে। সম্পূর্ণ বাক্য থেকে তুলে নিয়ে আলাদাভাবে লিখলে তার পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় না বা আকাঙ্ক্ষা থেকে যায়। আকাঙ্ক্ষা থেকে যায়। যেমন যদি তুমি পরিশ্রমী হও কর্মের সফলতা তোমার আসবে। এই বাক্যে যদি তুমি পরিশ্রমী হও, যদি তুমি পরিশ্রমী হও, এই খণ্ডবাক্যকে আলাদা করে লিখলে আকাঙ্ক্ষা গুণের বিঘ্ন ঘটে। এরপর দেখো অধীন খণ্ডবাক্য তিন ধরনের হয়ে থাকে। আমরা যে অধীন খণ্ডবাক্যটা দেখেছি ওটা কয় ধরনের? তিন ধরনের। তাহলে অধীন খণ্ডবাক্যটা কয় ধরনের? তিন ধরনের। একটা হচ্ছে বিশেষ্য স্থানীয় অধীন খণ্ডবাক্য, আরেকটা হচ্ছে বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য, আর তিন নম্বরটা হচ্ছে ক্রিয়া বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য। এই বিশেষ্য স্থানীয় অধীন খণ্ডবাক্যটা কি? যে অধীন খণ্ডবাক্য স্বাধীন খণ্ডবাক্যের যে কোনো পদের অধীন থেকে বিশেষ্যের কাজ করে তাকে বিশেষ্য স্থানীয় অধীন খণ্ডবাক্য বলে। যেমন আমি বাড়ি গিয়ে দেখলাম সবার খাওয়া হয়ে গেছে। এরপর দেখো বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য। যে অধীন খণ্ডবাক্যের স্বাধীন খণ্ডবাক্যের অন্তর্গত কোন বিশেষ্য বা সর্বনামের দুগুণ অবস্থা প্রকাশ করে তাকে বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য বলা হয়ে থাকে। যেমন অধীন খণ্ডবাক্য বলে। পরিশ্রম করে সে সুখ লাভ করে। ক্রিয়া বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য। যে অধীন খণ্ডবাক্য ক্রিয়াপদের স্থান কাল ও কারণ উদ্দেশ্যে নির্দেশক অর্থে ব্যবহৃত হয় তাকে ক্রিয়া বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য বলা হয়ে থাকে। অধীন খণ্ডবাক্য বলে। যেমন আমরা বলতে পারি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এরপর দেখো সরল জটিল ও যৌগিক বাক্যের গঠন। গঠন অনুসারে বাক্যকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সরল বাক্য, সরল বাক্য, দুই জটিল বাক্য, তিন যৌগিক বাক্য। এক সরল বাক্য, দুই জটিল বাক্য, জটিল বাক্য, তিন যৌগিক বাক্য। তাহলে বাক্যটি কয় ভাগে গঠন কয়টা? তিনটা। সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। গঠন অনুসারে বাক্যকে তিন ভাগে। যৌগিক বাক্য। এখন দেখো সরল বাক্যটা কি? যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য ও একটি সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে। কি কি থাকবে? কর্তা থাকবে, উদ্দেশ্য, একটা সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকবে, তাকে সরল বাক্য বলা হয়। তাহলে বলতে পারি আমরা সরল বাক্যে বলতে পারি লিজা বই পড়ে।
সরল বাক্য। লিজা বই পড়ে, খোকা বল খেলছে। এরপর দেখো জটিল বাক্যটা কি? যেই বাক্যে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে। বলা হয়। তাহলে আমরা এর উদাহরণ হিসেবে লিখতে পারি, যদি তুমি পরিশ্রম করো সফলতা তুমি পাবে। সফলতা তুমি পাবে। জটিল বাক্যে আমরা বলছি কি যদি তুমি পরিশ্রম করো সফলতা তুমি পাবে। এরপর আমরা বলতে পারি কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি। কোথাও পথ না পেয়ে তোমার কাছে এগুলো হচ্ছে কি জটিল বাক্য। যে তাহলে আমরা বলছি কি জটিল বাক্যে যদি তুমি পরিশ্রম করো সফলতা তুমি পাবে, আর কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছে, এগুলো হচ্ছে জটিল বাক্য। এরপর দেখো যৌগিক বাক্য। জটিল বাক্যের উদাহরণ, দুই বা তার অধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে যদি একটি সম্পূর্ণ বাক্য গঠন করে তবে তাকে যৌগিক বাক্য বলে। তাহলে কি দুই বা তার অধিক সরল বা যে সম্পূর্ণ বাক্য হবে তাকে যদি একটি যৌগিক বাক্য বলে। বাক্য গঠন করে তবে তাকে আমরা কি বলবো? যৌগিক বাক্য বলি। যেমন ছেলেটি গরিব কিন্তু মেধাবী। ছেলেটি গরিব কিন্তু মেধাবী। দুঃখ এবং বিপদ একসাথে আসে। এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না। এখন তোমরা সবাই বাড়ির কাজ করে নাও। এই অধ্যায়ে পড়িয়েছি বাক্য। এই বাক্য থেকে 25টি সংক্ষিপ্ত উত্তর তৈরি করবে। তাহলে 25টি ম্যাম, সংক্ষিপ্ত উত্তর মানে কি নৈবেদিক? হ্যাঁ হ্যাঁ নৈবেদিক। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে কি 25টি সংক্ষিপ্ত উত্তর এজাবিল করবে এবং রচনা হিসেবে থাকছে ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য পড়া। ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।